সমন্বয়কার যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, আলা হইলো একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি পৃথিবীর একদম একটা বোকা জাতি, ঠিক আছে? কোনটা স্বর্ণ আর কোনটা ছাই আমরা আইজও চিনি না। আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না। এইলো আমাকে মগজের সমস্যা। আপনার আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি। এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। এই কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির। এই হুমকি শুধু তার পরিবারকেই নয়, পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। স্টার্ট বিশ্ববিদ্যালয়ের শিহান, এআইবির সীমান্ত সহ আরো যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিকাহত করা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে। বিভিন্ন স্থানে একের পর এক খুনের শিকার হচ্ছে শিক্ষার্থীরা, যাদের সক্রিয় অংশগ্রহণ ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তারা সবাই হিডেন কিলিং এর শিকার। খুনের ধরন দেখে মনে করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে লিস্ট ধরে ধরে হত্যা করা হচ্ছে। কার স্বার্থে, কারা খুন করছে, আর কেনই বা টার্গেট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশ। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও হে সমন্বয়ক। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, এরকমই কিছু হুমকি দামকি দেওয়া হচ্ছে সমন্বয়কদের যে ঘরের দেয়াল আছে বা বাড়ির যে দেয়াল আছে সেই দেয়ালে এরকম কথাই কিছু মানুষ লিখে যাচ্ছে। কারা লিখে যাচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। আজকে এই ভিডিওটাতে কতটা গুরুত্বপূর্ণ, এই বর্তমান উপদেষ্টারা নাহিদ, সাজিদ আলম বা আরো যারা আছে, এরা কিন্তু দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এরকম কিছু মন্তব্য করতেছে। পুরো ভিডিওটি আজকে অনুরোধ রইল, আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। আর এই কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির। এই হুমকি শুধু তার পরিবারকেই নয়, পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত। ঘটনাটি বগুড়ার নওদাপাড়া এলাকার সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির। সম্প্রতিকালে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্ব এবং সংগ্রামের জন্য স্থানীয় ছাত্র সমাজ তাকে প্রশংসা করলেও এই হুমকি তার জন্য যেন এক চরম সতর্কবার্তা ও আতঙ্ক হিসেবে দেখছে তার পরিবার। এটা তো আসলে দুঃখজনক একটা ঘটনা যে ছাত্রদের উপরে এই ধরনের হুমকি ধামকি হামলার শিকার। মনে করেন যে আমরা নিরাপত্তা চাই, আমার ছেলের নিরাপত্তা চাই। মৃত্যুর জন্য সমন্বয়কার যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, আলা হইলো একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি পৃথিবীর একদম একটা বোকা জাতি, ঠিক আছে? কোনটা স্বর্ণ আর কোনটা ছাই আমরা আইজও চিনি না। আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না। এইলো আমাকে মগজের সমস্যা। আপনার আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি। এই বোকামিটা আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে করছি। যেমন এই বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা, দেশের প্রথম জায়গা কিছু সমন্বয় কিছু পাগল উপদেষ্টা বসাইছি, এটা হচ্ছে আমাকে চরম না, ঠিক আছে? বর্তমানে দেখা গেছে যে কিছু দল নতুন করে ছাত্ররা সমন্বয়করা একটা রাজনীতিতে অভিষেক হতে চায়, একটা দল গোছাতে চায় বা একটা সংগঠনের রাজা প্রধানমন্ত্রী হতে চায়, একটা দেশের নেতৃত্ব দিতে চায়। আসলে যে আন্দোলন নামে যেটা করছে এটা আসলে সাধারণ মানুষেরা একটা বোকামি করে মানুষেরা ধোকা দিয়ে একটা চান্স নিয়ে তারা আসলে এই কাজটা করছে একদম ঠান্ডা মাথা, তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই ছাড়া আর কিছু না। আমাকে সাধারণ মানুষের 2 টাকার লাভ এই জায়গায় হয়নি, আমরা শুধু একটু বুঝতে দেরি করছি, ঠিক আছে? বর্তমানে যে অবস্থা দেশের, আমরা ভয়ে আছি দেশের দুর্ভিক্ষ লাগে কিনা, ঠিক আছে? দেশে পুলিশ যে হিসাবে নিউট্রাল ভূমিকা পালন করে, ঠিকমতো ডিউটি পালন করে না, বা এই যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট, কলকারখানা বন্ধ হইতেছে, এই হিসাবে আমরা চিন্তা করি দেশের কি একটা ভবিষ্যৎ খারাপ, ওই চিন্তা আমরা করি। আর ছাত্র সমন্বয়করা আছে, এরা বাসর করে নিয়ে আছে, ঠিক আছে? এরা খুব আরামে আছে। আপনার লটারিতে টাকা হলে মানুষ যেমন খুশি, এরা এরকম ভাবে আর আরামে আছে। নিয়মিত আপনার BMW, প্রাডো আর ওই রোলস রয়েল গাড়িতে চলাফেরা করে, ভাবসাও অন্যরকম, ঠিক আছে? এগুলো সমন্বয়করা। তারা রাজনীতিতে অভিষেক হইতে চায়, রাজনীতি করবো তারা, এটা একদম স্বাভাবিক। কারণ বর্তমানে রাজনীতি সেই দেশের প্রধান অর্থকারী ফসল। আগে মানুষের তো ধান চাষ করতো, ফাট করতো, স্বাবলম্বী হইতো, ওরা খুব কষ্টে আছে, ঠিক আছে? রাজনীতি এদের সবচেয়ে বড় সফল ব্যবসা। এদিকে ছাত্ররা বুঝ আসুন না, মানে রাজনীতির ব্যবসা হিসাবে ধরে আলেছে, ঠিক আছে? এলো তাদের অবস্থা।
আপনি বহির্বিশ্বের দিকে ফলো করবেন, দেখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানির মালিক তারা প্রতিষ্ঠিত বা তারা লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের লাইফ সেটেলটা একদম অন্যরকম। যদি ভালো একটি রাজনীতি করতে পারে এই লাইফ সেটেল, গাড়ি বাড়ি নারী কোনো কিছুরই অভাব হয় না, ঠিক আছে। আপনার পৃথিবীতে আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় আরও আছে না, ওইগুলো ফলো করেন। এই যে ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড, হার্ভার্ড এইসব বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন বিজ্ঞানী বাইর হয়, আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মানে এক হিসাবে লাশ বাইর হয়। এইরকম ভার্সিটি এরকম বিশ্ববিদ্যালয় যে আমাকে বাংলাদেশের কি উপহার দিব এটা আমরা এই দেশের জনগণ খুব ভালোই বুঝা গেছি, ঠিক আছে। আমাকে আর বুঝানো লাগবো না। রাজনীতি করেন আপনারা খুব ভালো, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। এই কথাটা মাথায় রেখে তো ওই রাজনীতি করতে আছেন। রাজনীতি এত সহজ আর সস্তা জিনিস না। আপনাদের এক সমন্বয় কাইন্দা কাইন্দা কইছে যে আমাদের আগে আওয়ামী লীগ ফিরেছে, এখন বিএনপি ফিটায়। ভাই আপনাকে কপালে হয়তো আল্লাহ এইটাই লিখে রাখছে, এর বেশি বা কিছু কামনা করেন না, ঠিক আছে। আপনারা এই দেশের এত বড় মহান কিছু হয়ে যান না। 300 আসনে তো নির্বাচন করবেন, একটা আসনের নাম কোন যে আসনে নির্বাচন করে দিতে পারবেন, তাও বালা আপনাদেরকে ওয়েলকাম জানাই, নির্বাচন করেন, সমস্যা না। তবে আগে নির্বাচন কি এটা বোঝেন। আপনারা যে নিয়মিত একদিন একটা গাড়ি ব্যবহার করেন, এই টাকা পাইছেন কই? জব দেন। আপনারা এই যে একদিন একটা পোশাক পরেন, এত বাপসাপ, এই বাপসাপ এতদিন কই আছিল? এখন কি আপনারা আলাদিনের প্রদীপ পাইছেন না কোনো খনিজ সম্পদের লাগে আপনাকে দেওয়া হয়েছে? এই রীতিমতো এই যে 1 দিন 2 দিন 4 দিন এত পরিবর্তন, এই পরিবর্তন হাওয়া করতে আপনাকে লাগছে। আপনারা তো আপনার দেশ চালাবেন, দেশের কিছুই বোঝেন না। আপনারা এই যে গাড়িতে চড়েন আর বলেন যে আমাদের বড় ভাই গাড়ি দিছে। আরে ভাই, যেই বড় ভাই গাড়ি দিছে ওই বড় ভাই আপনাদের কাছ থেকে কিছু বিনিময় নিব। স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না, ঠিক আছে। ওই বড় ভাইরে আপনি অবশ্যই কিছু না কিছু একটা দিবেন। কি দিবেন আপনি? আপনার ভাইয়ের কাছে কিছু সম্পদ আছে, বাপের কিছু আছে, দাদার কিছু আছে, রাষ্ট্রের সম্পদ দিবেন, এই দেশের সম্পদ দিবেন, আমার সম্পদ দিবেন। এই দেশের সব মানুষের সম্পদ দিয়ে আপনি বিরতি করবেন, বিতলা বিরতি করবেন। এইগুলো পাইছেন কই? সময় আছে, অন্য ভালো হন। আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, এরা অনেকে সক্রেটিসকে হালা হইলো একদম একটা পাগল। ওই 7 সিস্টার সহকারে বাংলাদেশে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায়। ওই রাশিয়ার মতো করতে চায়, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার ওই ব্রাজিলের মতো দেশ বড় করতে চায়। আমাকে এরকম বড় দেশ দরকার নাই, যা আছে আমাকে তাই চলে, ঠিক আছে। এই পাগল ছাগল এই জায়গা থেকে সরান, ঠিক আছে। আমরা এই আমাগো জায়গা থেকে আমরা এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি, বিশেষ করে সমন্বয়কার যারা উপদেষ্টা আছেন এগুলো দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে। আমি জানি কোনো সময় একটা ফুলে কোনোদিনও বসন্ত হয় না, কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দিয়া। আমি এগো বিরুদ্ধে আছি, আপনারা সবাই আমার জায়গায় আইবেন, তবে একটু সময় লাগবে। নিবন্ধনকৃত দলগুলো বাদ তো আমরা কেউ দিতে পারবো না, কেউ পারবে না। হ্যাঁ, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারটা পালিয়ে গেছে, তার বিচার হতে পারে, কিন্তু তার নিবন্ধন বাতিল, তার রাজনীতি নিষিদ্ধ, এগুলো কিন্তু আমরা সুনাগরিকেরা আশা করি না। আমি মনে করি এই দেশের আমি একদম সুনাগরিক, তাদের বিচার হবে, তাদের বিচার হতে পারে আইনের আওতায়, কিন্তু একটি দলকে বাতিল করে দেওয়া, বাতিলের পক্ষে আমরা কেউ না। আমরা চাই যে নিবন্ধিত তথ্য রাজনৈতিক দল রয়েছে তারা যেন নির্বাচনের একটা সুযোগ পায়। আর যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে তার তো বিচার হবেই। খুন, গুম, হত্যা মামলা এগুলো তো তাদের বিরুদ্ধে আছেই, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এদের বিচার তো জনগণ করবে। এবং বর্তমান যে সরকারটি আছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, তিনি একজন নোবেল লরিয়েট মানুষ, এবং বিভিন্ন সংস্কার আপনারা দেখছেন কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে বাতিলের পক্ষে নয়, হ্যাঁ, বাতিলের পক্ষে আমরা নই। আমরা চাই যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন নির্বাচনে আসতে পারে, যারা দোষ করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিচার হবে। আসলে সংস্কার করার পরেই তো নির্বাচন আমরা চাই, সংস্কার করার পরেই কিন্তু আমরা নির্বাচনটা চাচ্ছি। আসলে দেখেন, বিগত 17 বছর যে সরকারটি ছিল তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, খুন, গুম, হত্যা থেকে আরম্ভ করে অনেক অভিযোগ ছিল। তো এই ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, আপনি দেখুন 1971 সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের দেশের লোককে চাকরি দিত না, পশ্চিম পাকিস্তানকে আমাদের বরাদ্দ কম ছিল। এই বৈষম্যের কারণে কিন্তু 1971 সালে যুদ্ধ হয়েছিল, এবং বিগত টাইমেও কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছিল। এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু একদলীয় নির্বাচন, একতরফা নির্বাচন, তারপরে করা, মানুষকে খুন, গুম, হত্যার মধ্যে ভয়ভীতি দেখানো, এটা ছিলই বলে কিন্তু এই ছাত্ররা কিন্তু একটি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে, এবং তারা একটি জয় নিয়ে এসেছে। আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই, কারণ এই তরুণরাই আগামী দিনে এই দেশটাকে গড়বে ইনশাআল্লাহ। আসলে অনেকজন অনেক কথাই বলছে, হাসনাত, সার্জিস তারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি আমাদের স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে। তারা আসলে তারা আগে কী ছিলেন এটা আমরা দেখব না। আমরা আশা করব তারা যেন বর্তমান সংস্কারগুলো এবং জনগণের পক্ষে কাজ করে, দেশ ও জনগণের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাবো। আমরা কি ধরনের বিচার করতে কি পারি? আপনি ধরেন এই বাংলাদেশ থেকে ওরা কেমনে পলায় গেল, আর খালি এড়ে ধরা খেমা দিয়ে আপনার খালি এমনি খালি গন্ডগোল হরতাছে, এলে না বিচার হরি খালি এই যে এঙ্গাই জি মতন গন্ডগোল শুরু হয়ে লাইছে। আপনার চাইলের দাম বাড়াইতেছে, ইয়ের দাম বাড়াইতেছে, চাইলের দাম আপনার এই যে জি বস্তাটা আপনার ইতিহারি খাইলাম, এই যে 1015 টাকা খেলাম, এই বস্তা 14 ইটিয়া হয়ে গেছে গা, 200 টাকা বাড়তি হয়ে গেছে গা, 1700 টাকা হয়ে গেছে গা, বস্তাতে 200 টাকা বাড়তি হয়ে গেছে গা। আর আপনার
কি এরই আমলিগ কি এর বিএমপি কথা বুঝেন আমলিগ বিএমপি আমি পছন্দ করি নাকি রে আপনি ধরেন এই যে আমলিগ এরা ধরেন ওই যে বিএমপির আত্মীয় হচ্ছে বিএমপির আত্মীয় হচ্ছে বিএমপির আত্মীয় হচ্ছে গন্ডগোল বাইজি গেছে তুই আমলিগ হরস এ হরতেছে দেশের মধ্যে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই সমস্ত পাগল ছাগলের কথা শুনলেন। এই কথাগুলো শুধু তারাই বলতে পারে যারা বর্তমানে বিএনপি এবং আওয়ামী লীগ করে। এখন বলবেন বিএনপির সমস্যা কি? হ্যাঁ, বিএনপির কিছু সমস্যা আছে। সমস্যা কি জানেন? সমস্যা আমি বলতেছি আপনাদেরকে। সমস্যাটা হচ্ছে ফখরুল ইসলাম, মানে ফখরুল ইসলাম, ওর না বলাটাই ভালো। এই ফখরুল কয়েকদিন পর পরই খালি নির্বাচন চায়। মানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিগত 16 বছর কিন্তু ও কোনো জায়গায় ঠিক মতো কথা বলতে পারে নাই। এখন 16 বছর পরে এখন যেই সমন্বয়করা বা ছাত্ররা এদেশের আপামর জনতা যখন স্বৈরাচারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করলো, পালিয়ে গেল, পালানোর পর এখন বলতেছে এই আন্দোলনে আমরা শুরু থেকে ছিলাম। কত বড় গাদ্দারের গাদ্দার, কত বড় মিথ্যু বলে বেরিয়ে কথা বলতে পারে। যাই হোক, তারপরে বললে বলুক। এরপরে তারা 3 মাসের মাথায় নির্বাচন দেওয়া লাগবে বলতেছে। 3 মাসের মাথায় নির্বাচন না দিলে কি বলতেছে আবার কি 5 আগস্টের মতো অবস্থা আবার করতে হবে। তোর কথায় মনে হয় মানুষ ছাত্রগুলোর নাম ছিল মনে হয়। তুই যেমন করে কয় ফখরুল যেমন কয়, এই ফখরুল কথা মনে হয় যেন 5 আগস্ট এই মানে পুরো খেদাইছে এই বিএনপির গোষ্ঠী, এরকম মনে হয় ওদের কথায়। আরে বেটা তো সহজ, এত সহজ মনে করতেছস? আরে না, এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা, এদেশের আলেম ওলামারা সব এক। এদেশের আলেম ওলামারা সবাই এক আছে। যতক্ষণ পর্যন্ত এই দেশটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এতে 2 বছর লাগুক আর 8 বছর লাগুক, এটাই মূল কথা। হয় না, যদি 2 মাসের মধ্যে সংস্কার করা যায় তাহলে 2 মাসের পরই নির্বাচন হবে, এটাই মূল কথা। কোনো ওই ফকুমকুর কথা এদেশে নির্বাচন হবে না। তোমরা নির্বাচনে যাওয়ার আগেই যেই পরিমাণ মানে বিভিন্ন জায়গায় লুটপাট, ধর্ষণ, এই বিভিন্ন ভাবে অন্যায় অনাচার করা শুরু করছে, দেখবেন কয়েকদিন পর ওরা ভোটই পাবে না। যার কারণে তাড়াতাড়ি যাতে করে ওদের মানিজ্য থাকতে জানি ভোটটা তাড়াতাড়ি নিয়ে হইলে তাড়াতাড়ি কারিয়া মেরে নিয়ে কোন দেশটা চুষিয়া খাইতে পারে আওয়ামী লীগের মতো। এই মানে এই চিন্তাধারা ওর মাথার মধ্যে ঢুকে গেছে। তো জায়গার কোনো কথা বলবো না, একটা কথা বলবো, সময় আছে, এখন ভালো হন। উল্টোপাল্টা কথা এখন সময় আছে বললেন না। উল্টোপাল্টা কথা বললে ওই আওয়ামী লীগের দশা কিন্তু এই বিএনপিরও হবে। আমি একটা কথা বলে রাখলাম, এটা কিন্তু আমার কথা না ভাই, এখানে আমার কথা না, সাধারণ জনগণের কথা, এই দেশের আপামার জনতার কথা। যারা ন্যায় বিচার দেশকে ভালোবাসে তাদের কিন্তু এই কথা, যারা লুট্টাপুটের দেশটাকে খায় তাদের কিন্তু এই কথা জীবনে থাকুন। তারা শুধু নির্বাচন দাও, এই ধান্দা তাদের মধ্যে আছে। তার কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিস সালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের
দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।